আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে কয়েকটি প্রশ্ন আলোচনা করব। প্রথম অধ্যায়ে আছে তোমাদের বাংলা চিত্রকলার ইতিহাস। সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমটা তোমরা লিখে রাখো। পটশিল্পের ইতিহাসটি আলোচনা করো, অথবা পট শব্দটির অর্থ কী? বাংলার লোকশিল্পের অন্যতম উপাদান পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। লোকচিত্রকলার একটি প্রাচীনতম মাধ্যম পটচিত্র। যতদিন না কাগজ আবিষ্কৃত হয়েছে পট হিসেবে, ততদিন কাপড়ই ব্যবহৃত হয়েছে। পট, তা কাপড়ই হোক বা কাগজ, তার উপর অঙ্কিত চিত্রই পটচিত্র। পট শব্দের আভিধানিক অর্থ চিত্র। জাতকের গল্পগুলিতে ভিক্ষুকদের পট প্রদর্শন করতে দেখা যায়। দ্বাদশ ও ত্রয়োদশ শতকেও বিভিন্ন সূত্রে পটুয়াদের সক্রিয় থাকতে দেখা যায়। গাজীর পটের প্রবর্তনকাল আনুমানিক 15 শতকে। 16 শতকে শ্রীচৈতন্যদেবের বাণী প্রচারের ক্ষেত্রেও পট অঙ্কিত হতে দেখা যায়। কবি কঙ্কন মুকুন্দরাম তাঁর চণ্ডীমঙ্গলে পটের কথা উল্লেখ করেছেন। সুতরাং প্রাচীন যুগ থেকে প্রবাহিত হতে হতে পটচিত্রের ব্যবহারিক অস্তিত্ব বজায় ছিল। পট আসলে চিত্রাঙ্কনের জন্য প্রস্তুত লৌকিক পদ্ধতির একটা জমি, সাধারণত কাপড়ের ওপর মাখানো আধা মিশ্রিত কাদাগোলা বা গোবর মিশ্রিত কাদাগোলা পট তৈরির উপযোগী ছিল। প্রাচীন বাংলার লোক সংস্কৃতির অন্যতম মাধ্যম পটের ক্ষেত্রে পটুয়ার রীতি ছিল মুসলমানের, কিছু কর্ম ছিল হিন্দুর, কিন্তু কর্ম ছিল হিন্দুর। এখানে ধর্ম অতিক্রান্ত একটা সংস্কৃতিবোধের বিকাশ লক্ষ্য করা যায়। পটের জমিকে বিভিন্ন মাত্রায় ব্যবহার করে পটুয়ারা কাহিনীঋদ্ধ ছবি ফুটিয়ে তুলত, যার সূত্র নেওয়া হতো লোক কাহিনী কিংবা পুরাণ মিশ্রিত ঘটনা থেকে। তবে প্রাচীন পট পর্বে পট প্রদর্শনের সঙ্গে গানের একটা সংযোগ ছিল, যাকে পটের গান বলা হতো। ভারতের অনেক স্থানে পটের অস্তিত্ব থাকলেও অবিভক্ত বাংলার পটশিল্পের যে নিজস্ব শিল্প সুষমা, তা কোথাও ছিল না। পূর্ববঙ্গের গাজীর পট ও সত্যপীরের পট এবং এ বাংলায় পরে প্রসিদ্ধ হওয়া কালীঘাটের পট বিশেষ উল্লেখযোগ্য। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কোন ধরনের কোন পাঠ্যাংশের ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও। দ্বিতীয় প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে চিত্রশিল্পী যামিনী রায়ের অবদান আলোচনা করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। চিত্রকর যামিনী রায় জন্মগ্রহণ করেন বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামে 1887 খ্রিস্টাব্দে। জন্মসূত্রেই তিনি উত্তরাধিকার লাভ করেন, আর ছেলেবেলা থেকে গ্রাম্য পরিবেশ, গ্রামীণ নিসর্গের অবিরাম হাতছানি ও গ্রাম্য মৃৎশিল্পীদের অতি সাধারণ কিন্তু মায়াময় সঙ্গ শিল্প ও তাঁর শিল্পী মনকে গড়ে দেয়। তাঁর প্রথাগত চিত্রশিক্ষার বৃহৎ অঙ্গন ছিল গভর্নমেন্ট আর্টস স্কুল, যেখানে 1906 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষা গ্রহণের বিশেষ পর্বে তিনি ফাইন আর্ট বিভাগে ইউরোপীয় একাডেমিক রীতির চিত্রাঙ্কন শিক্ষা লাভ করেন। এর কয়েক বছর পর থেকেই তাঁর অঙ্কিত চিত্র ইন্ডিয়ান একাডেমি অফ
ফাইন আর্ট এর নিজস্ব পত্র-পত্রিকায় প্রকাশিত হতে থাকে। ভারতীয় চিত্রকলায় তাঁর ছবির ভাব, বিষয়, অঙ্কনরীতি সমকালীন শিল্পীদের থেকে এতটাই ভিন্নতাধর্মী ছিল যে তিনি ক্রমে ক্রমে স্বতন্ত্র চিত্ররীতি নির্মাণ করে প্রতিষ্ঠিত হন। 1934 খ্রিস্টাব্দে সর্বভারতীয় প্রদর্শনীতে তাঁর ছবি ভাইসরয়ের স্বর্ণপদক লাভ করে। 1935 খ্রিস্টাব্দে তাঁর ছবির একটি একক প্রদর্শনী হয় কলকাতায়, আর সেখানে প্রদর্শিত হয় রামায়ণ উপাখ্যান, বাউলের বৈষ্ণব, সাঁওতাল রমণী, মাতৃমুক্তি ও অন্যান্য বিখ্যাত ছবি। 1955 খ্রিস্টাব্দে তিনি ভারত সরকারের পদ্মবিভূষণ লাভ করেন। তেল রঙের একজন দক্ষ শিল্পী হলেও জল রঙের প্রতি শিল্পীর পক্ষপাত ছিল। ক্রমে তাঁর চিত্র বিষয়ে উঠে আসে গ্রামের নিসর্গ প্রকৃতি, ধর্মীয় জগৎ, ধর্মকাহিনীর চিত্র, আদিবাসী জীবনযাত্রা ইত্যাদি। কালীঘাটের পটচিত্রের বিশেষ শৈলী তাঁর মনকে আচ্ছন্ন করে তোলে। পটধর্মিতা তাঁর ছবিকে বৈশিষ্ট্যময় করে তোলে। তবে তিনি তাঁর ছবির ক্ষেত্রে পট ম্যানারিজমকে আদল হিসাবে গ্রহণ করেন মাত্র। তবে এক কথায় লোকশিল্পের আঙ্গিককে তিনি তাঁর সৃজন বৈশিষ্ট্যে প্রবাহিত করে নতুন মাত্রা দেন। 1972 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল এই মহান শিল্পী তিরোহিত হন। 3 নম্বর প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। তোমরা খাতায় লিখে রাখো, পরীক্ষায় অনেক কাজে আসবে। বাংলা চিত্রচর্চার ইতিহাসে রামকিঙ্কর বেইজ এক অসামান্য প্রতিভাবান ভাস্কর ছিলেন। শান্তিনিকেতন শিল্পচর্চার কর্ণধার নন্দলাল বসুর ছাত্র ছিলেন তিনি। তবে তিনি শুধু ভাস্কর্য নন, তিনি চিত্রশিল্পেরও চর্চা করেছেন একই সাথে। শৈশব অবস্থায় তিনি ছবি আঁকতেন, মাটির অপূর্ব মূর্তি তৈরি করতেন, আর যৌবনে উত্তীর্ণ হওয়ার পর পোস্টার লিখে ও থিয়েটারের সিন এঁকে আয় করতেন। তার অপূর্ব শৈল্পিক প্রতিভার পরিচয় পেয়ে প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় তাঁকে শান্তিনিকেতনে নিয়ে আসেন। প্রথমে ছাত্র হিসাবে শিল্প ও ভাস্কর্য চর্চা শুরু করেন ও পরবর্তীকালে ওই বিভাগের প্রধান হন। তার ছবিতে রাঢ় বাংলার ছবি উদ্ভাসিত হয়ে উঠেছে। তেল রং ও জল রঙে বহু ছবি এঁকেছেন। তবে এখানে স্টার দেওয়া আছে, এখানটা হবে, তার ছবিগুলি ছিল প্রধানত প্রকৃতি কেন্দ্রিক। সিমেন্ট আর রাঢ় বাংলার কাঁকড় মাটি মিশিয়ে তিনি খোলা জায়গায় তৈরি করেছেন বিশাল আকৃতি ভাস্কর্য। তার ভাস্কর্য ও চিত্রচর্চার মূল বিষয় ছিল চারপাশের সাধারণ গ্রামীণ মানুষের জীবন। তার উল্লেখযোগ্য ভাস্কর্যের দৃষ্টান্ত হল হাটের পথে সাঁওতাল দম্পতি, বুদ্ধদেব, সুজাতা, গান্ধীজি প্রভৃতি। এবং তার উল্লেখযোগ্য বিখ্যাত ছবি হল শিলং সিরিজ, শরৎকাল, নতুন শস্য, কৃষ্ণের জন্ম, বিনোদিনী, গ্রীষ্মের দুপুর, মহিলা ও কুকুর প্রভৃতি। রামকিঙ্কর ছবি ও ভাস্কর্য দুইয়ের চর্চা করে শান্তিনিকেতনের কলাভবনকে বাংলা চিত্রকলা চর্চার প্রাণকেন্দ্র করে তুলেছিলেন। তাঁর শিল্পের লক্ষণীয় বিষয় ছিল গতিময়তা। অসম্ভব প্রাণশক্তিতে তাঁর ছবিগুলি ছিল ভরপুর। তাঁর শিল্পকর্মে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় রীতির প্রতিফলন লক্ষ্য করা যায়। তিনি তার অসাধারণ কৃতিত্বের জন্য 1970 সালে পদ্মবিভূষণ উপাধি এবং 1976 খ্রিস্টাব্দে দেশিকোত্তম উপাধি লাভ করেন। অবশেষে 1980 সালে শান্তিনিকেতনে তিনি দেহত্যাগ করেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।